আর এবার আমরা নজর রাখবো পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। গতকাল রাত থেকেই পোল্ট্রি ব্যবসায়ীদের ধর্মঘট। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘট। যে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কি কারণে এই ধর্মঘটের ডাক? দেখো, আমরা জানি যে বেলদায় একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই প্রতিবাদ এবং যে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের যে বিভিন্ন রাজ্য জুড়ে পোল্ট্রি মুরগি আনা নেওয়া হয়, সেই যে গাড়ির চালককে মারধর করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ। বেলদা থানা এলাকায় এই ঘটনা ঘটে এবং তারপর প্রতিবাদ জানায় এই অ্যাসোসিয়েশন এবং তারা তখনই হুমকি দিয়েছিল ধর্মঘট ডাকার। গতকাল রাত থেকে লাগাতার সেই ধর্মঘট শুরু হয়েছে এবং আজ সকালে যথারীতি কলকাতার বাজারে যে সমস্ত এলাকা থেকে মুরগি আসে, পোল্ট্রি মুরগি মূলত উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর থেকে সব থেকে বেশি আসে, এছাড়াও বাঁকুড়া সহ বিভিন্ন বর্ধমান বিভিন্ন জেলা থেকে কলকাতায় যে মুরগির গাড়ি আসে, সেই রাতের বেলা রওনা দিয়ে ভোরবেলার দিকে চলে আসে। সেই মুরগির গাড়ি আজ কার্যত আসেনি বললেই চলে। নিউ মার্কেট চত্বরে মুরগির বাজার আজ সেভাবে বসেনি। বিভিন্ন দোকানে যে স্টক ছিল, সেই স্টক মুরগিও কার্যত শেষ হতে চলেছে। আজ সকালবেলাও মুরগির বাজারে তাই দাম কিছুটা বেড়েছে, 10 টাকা কিলো দরে বেড়েছে। 240 ছিল, 250 টাকা কিলো হয়েছে। আগামীকাল সেই স্টক না থাকার কারণে যে সমস্ত মুরগির দোকানগুলো রয়েছে, খুচরো দোকান, সেখানেও পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দিতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আলোচনা, প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। যদি আলোচনায় আজ ধর্মঘট উঠে যায় তাহলে ভালো, না হলে আগামীকাল থেকে পোল্ট্রি মুরগির মাংসের সংকট দেখা দেবে কলকাতা সহ রাজ্যের বাজারে। খাস কলকাতায় পুলিশের বাড়ি বেহাত, আইনের ফাঁক গলে গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসে বাড়ি দখলের অভিযোগ। স্থানীয়দের দাবি, এলাকার কয়েকজন তৃণমূল নেতা বাড়ি দখল করে প্রমোটিং করতে চাইছেন। এর পেছনে স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতারও মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেস কলকাতার অভিজাত এলাকা। এখানেই বাড়ি দখল, সেটাও আবার গড়িয়াহাট থানার প্রাক্তন ওসির। এই নিয়ে নিউ মার্কেট থানায় এফআইআর করেছে কলকাতা পুরসভা। বিতর্কিত এই বাড়ির ঠিকানা 43B বালিগঞ্জ প্লেস। অভিযোগ, জাল দলিল দেখিয়ে মিউটেশন করার চেষ্টা দেবাশিস চন্দ্র নামের এক ব্যক্তির। নিউ মার্কেট থানায় কলকাতা পুরসভায় করা এফআইআরে এই দেবাশিস চন্দ্রের নামের উল্লেখ। মিউটেশনের আবেদনে সন্দেহ হয় আলিপুর জমি রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে পুরসভা। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জমির মালিক গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক। 2015 সালে তিনি মারা যান। কলকাতা পুরসভার এফআইআরে এই উল্লেখ, জাল দলিল দেখিয়ে দেবাশিস চন্দ্র দাবি করেন যে তার বাবা তপন চন্দ্রকে বাড়িটি বিক্রি করেন সুভাষ ভৌমিক। এই নিয়ে গত 9 এপ্রিল এফআইআর করে পুরসভা। কিন্তু স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সুভাষ ভৌমিকের বাড়ি দখল করে রেখেছে দেবাশিস চন্দ্র। জমিটার মালিক হচ্ছে সুভাষ ভৌমিক। এই কোনো গিফট করে যাননি। আমাদের কাছে যা খবর আছে, বাবা নাকি গিফট করেছে। জমির মালিক সুভাষ ভৌমিক, উনি এখনো আছেন। উনি মারা গেছেন, ওনার বাড়ির সঙ্গে আছেন। ওরা কেউ হাত বদল করে দেয়নি। এপ্রিল এফআইআর আর জুলাইতে এই বাড়ি দখল মুক্ত করতে যায় পুলিশ, কিন্তু তা করা যায়নি। পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর গত 11 জুলাই বাড়িতে নোটিশ দেয় পুরসভা। জানিয়ে দেয় পুরসভার অনুমতি ছাড়া বাড়ির কোন অংশ ভাঙা যাবে না। গড়িয়াহাট থানার প্রাক্তন ওসি সুভাষ ভৌমিক, তার বাড়ি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে চলে নানা অসামাজিক কাজকর্ম। সন্ধে হলেই বসে মদের আসর। সন্ধ্যের পরে যত অ্যান্টি সোশ্যালরা আসে, ঢোকে, নেশা ভাঙে, ইঞ্জেকশন, যাবতীয় নেশা হয়। তো আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে এটাই চাইবো কর্পোরেশন বা প্রশাসনকে, যদি বন্ধ করে দেয় খুব ভালো হবে। খাস কলকাতায় বাড়ি দখলের অভিযোগ, সেটাও আবার প্রাক্তন ওসির।
এখানেই প্রশ্ন, বালিগঞ্জ প্লেসের মতো জায়গায় বাড়ি জবরদখল হচ্ছে, এই নিয়ে প্রশাসন কি করছে? স্থানীয়দের দাবি, দেবাশিস চন্দ্রের পেছনে এলাকার কয়েকজন তৃণমূল নেতা আছেন। তারা দখল করা বাড়ি ভেঙে প্রমোটিং করতে চায়। এদের মাথায় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার হাত রয়েছে বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ হলো দেবাশিস চন্দ্র বলে একজন, তিনি এই জমিটা দখল করেছেন, ওনার সাথে অনেকজনই আছে, ওনারা সরে যান এখানটা থেকে, সেটাই। প্রাক্তন ওসির বাড়ি দখলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দিকে। তাদের বক্তব্য নিতে গেলে নিউজ 18 বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে বাধা দেওয়া হয়। কেন ওটা নেবে? নাম বলেছে কেন? বাবু ডান্ডা করে বার করেন। আমার নামটা কি বলেছে? একজন রীতিমতো ধমক দেন। আপনাকে যেতে দেবো না। আপনার গাড়ি থাকবে, পুলিশ নিয়ে যাবে পুলিশ এসে আপনাকে যেতে দেবো না। ডাকুন, আপনাকে ছাড়া হবে না। ছেলে নিয়ে আসতে সবাইকে। বিতর্কিত বাড়ি কলকাতা পুরসভার 68 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। পুরসভার অধিবেশনে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন। 43B বালিগঞ্জ প্লেস বেআইনি দখলদারদের হাতে। এই বাড়ি ভেঙে দেওয়া অংশ এবং তার লাগোয়া জমি দখলমুক্ত করার জন্য কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিতে পারে? এই নিয়ে মেয়রের বক্তব্য, কোনো ব্যক্তিগত সম্পত্তি দখলমুক্ত করার অধিকার কলকাতা পুরসভার নেই। দখলদারি সরানোর একটা ধারা আছে, সেই ধারাতে আইপিসি অনুযায়ী পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে, কিন্তু কোনো একটাই কলকাতা কর্পোরেশনের হাতে এই ক্ষমতা নেই যে বেআইনি দখলদারি তাকে সরানো। এটা একমাত্র কোর্ট করবে এবং কোর্টের অর্ডারে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করবে। পুরো আইনের জটিলতাতেই কি দখলমুক্ত করা যাচ্ছে না প্রাক্তন ওসির বাড়ি? অভিযোগ, এমনই কোনো আইনের ফাঁকে সুযোগেই কি দাপিয়ে বেড়াচ্ছে দখলদাররা? অমিত সরকার, নিউজ 18 বাংলা। সৌজন্যের পরিচয়, চা বাগানে দখলে ছিল বন দফতরের জমি, নিজেরাই সার্ভে করে বন দফতরের জমি ফেরালো চা বাগান। দখলমুক্ত জমিতেই বন মহোৎসবে বৃক্ষরোপণ কর্মসূচি, খুশি চা বাগান ও বন দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সরকারি জমি চিহ্নিতকরণ ও অধিগ্রহণের কাজ চলছে গোটা রাজ্য জুড়ে, এবং এই অবস্থায় সৌজন্যের ছবি নকশালবাড়ির মানঝা এলাকায়, যেখানে চা বাগানের দখলে ছিল যে বন দফতরের জমি, সেটা নিজেরাই সার্ভে করে বন দফতরের জমি ফেরালো চা বাগান। আর দখলমুক্ত জমিতেই বন মহোৎসবের বৃক্ষরোপণ কর্মসূচি, খুশি চা বাগান, খুশি বন দফতর। গত বছরের পর এবছর আবারও শুশুনিয়া পাহাড়ে ছোড়া হলো বোমা। তবে এ বোমা সে বোমা নয়। এই বোমা ঠিক কি বোমা আর এই বোমা কিভাবে কাজ করছে আপনাদেরকে জানাবো, তবে তার আগে ছবিটা আপনাদেরকে দেখায়। শুশুনিয়া পাহাড়ে ছোড়া হলো বোম। গত বছরের পর ফের একবার এই বোমা ছুড়ল, তবে এই বোমা ছুড়লেন অন্য কেউ নয়, বোমা ছুড়লেন বন দফতর। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এই একই ছবি গত বছরও আমরা দেখেছিলাম এবং এ বছরও সেই বোমা ছোড়া হলো বন দফতরের তরফ থেকে। যদি তুমি আমাদের দর্শকদের জানাও এই বোমা ঠিক কি কাজ করে। দেখো, এই যে বোমা, এই বোমা হচ্ছে গোবর সার, মাটি এবং যে জৈব সার, এই জৈব সারের সঙ্গে যে বীজ থাকে বট এবং অসত্য, মূলত বট এবং অসত্য গাছের বীজ দিয়ে এই বোমা তৈরি করা হচ্ছে। এবং শুধুমাত্র যে এই বছর হয়েছে এমনটা নয়, গত বছরও কিন্তু এইভাবেই বোমা তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু অল্প পরিমাণে যেটা দেখে নেওয়া হয়েছিল যে আদৌ এই বোমা কাজ করে কিনা। বোমা কিন্তু কাজ করেছে বেশ কিছু জায়গায়, যে শুষ্ক এলাকা যেগুলো শুশুনিয়া পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য নষ্ট করছিল, সেই পাথরের এলাকায় এই বোমা কিন্তু কাজ করেছে। এবং বেশ কিছু জায়গায় সেই চারা গাছ উৎপন্ন হয়েছে। এবং সাথে কিন্তু শিক্ষা নিয়ে বন দপ্তরের পক্ষ থেকে এবছরও একইভাবে বোমা তৈরি করা হয়েছে এবং এবার বোমার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রায় 1000 বোমা নিক্ষেপ করা হবে শুশুনিয়া পাহাড়ের যে পাথরের রুক্ষ এলাকা আছে সেখানে। এবং যেটা বন দপ্তরের দাবি যে এই পরিমাণকে একটু ক্রমে বাড়ানো হবে, যেক্ষেত্রে যে সৌন্দর্যায়ন শুশুনিয়া পাহাড় দেখতে প্রচুর পর্যটন মৌসুম কেন এমনি মৌসুমও ভিড় করেন, সেক্ষেত্রে এই অংশটা যেখানটা রুক্ষ এলাকা শুশুনিয়া পাহাড়ের, সেটা দেখে কিছুটা হলেও ভুরু কচকান। এবং সেই ভুরু কচকানোটা মেটাতেই এই যে স্বাদ নিতে হবে শুশুনিয়া পাহাড়ের সবুজায়ন, সেই স্বাদ দিতেই কিন্তু এই ধরনের একটা উদ্যোগ বন দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আগামী দিনেও এই ধরনের সাফল্যের পর আরো একবার পাহাড়ের সবুজ ফেরাতে ছোড়া হলো এই
বীজ বোমা। শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে, সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। যে সিডবোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে, এই আশা রাখছি। বরাবরই গাছ লাগানোর ব্যাপারে সবসময় থাকি, হ্যাঁ, তো অবশ্যই ভালো লাগছে।